সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদের স্ত্রী বলেছেন, বান্ডিল বান্ডিল টাকা ঢেলে স্বামীকে ছাড়িয়ে আনা হবে। হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবে, এগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। বিজিবি, র্যাব, ডিজিএফআই এবং আনসার বাহিনীর ভেতর বাইরের নানা স্পর্শকাতর বিষয় এবার সামনে আনলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন, মেজর জেনারেল জিয়াউল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন, এসএসএফ ডিজিএফআই এর পোস্টিং পেতে তরুণ অফিসাররা কি কৌশল নিতেন, এমন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আইকেপি। জেনারেল ইকবালের গোপন খবরের রহস্য দুর্দান্ত ফেলে দিলেন জাতিসংঘ মহাসচিব। থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন? কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, কারা তাকে নিয়ে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল, সঞ্চালনা করেছিল। বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো? কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেওয়া হলো না? দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত বিশেষ বিশেষ কিছু সংবাদ নিয়ে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। শেষে আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শেষ অবধি এই ভিডিওটি দেখবেন। তারপরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবে, এগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নেই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থেকে আসবে না। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছে তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই, যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবে যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে? বিজিবি, র্যাব, ডিজিএফআই এবং আনসার বাহিনীর ভেতর বাইরের নানা স্পর্শকাতর বিষয় এবার সামনে আনলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন, মেজর জেনারেল জিয়াউল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন, এসএসএফ ডিজিএফআই এর পোস্টিং পেতে তরুণ অফিসাররা কি কৌশল নিতেন, এমন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আইকেপি। 6 কিস্তিতে প্রকাশিত পোস্টগুলোর সব শেষটি সামাজিক মাধ্যমে এসেছে গেল 14 মার্চ। পোস্টের শুরুতেই তরুণ অফিসাররা কেন এসএসএফ, র্যাব, ডিজিএফআই বা এ জাতীয় সংস্থায় যেতে মরিয়া সে বিষয়টি তুলে ধরেছেন ইকবাল করিম ভূঁইয়া। আর এক্ষেত্রে তারা কি কৌশল অবলম্বন করছেন সেটিও প্রকাশ করেছেন আইকেপি। তিনি লেখেন, একবার আমার প্রথম এডিসি ক্যাপ্টেন তৌহিদ জানালেন, এখনকার অনেক তরুণ অফিসার ইচ্ছে করে কোর্সে বেশি নম্বর পেতে চান না, কারণ শীর্ষস্থান পেলে তাদের পোস্টিং হয় এডিসি হিসেবে অথবা ব্রিগেড বা ডিভিশন সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে বা বিএমএ SINT-তে প্রশিক্ষক হিসেবে, যেগুলোতে ভবিষ্যতে উন্নতির তেমন সুযোগ থাকে না। কিন্তু একটা ভালো মানের বি পেলে এসএসএফ, র্যাব, ডিজিএফআই বা এ জাতীয় সংস্থায় পদ পাওয়া যায়, যেখানে পদোন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল। তিনি আরো লেখেন, এসএসএফ এ কাজ করার সময় তারা নানা বিতর্কিত লোকজনের সংস্পর্শে আসতো এবং এতে তাদের রেজিমেন্টাল মানসিকতার কিছুটা হলেও ক্ষয় হতো। আমার দুশ্চিন্তা আরো বেড়ে গেল যখন শুনলাম এসএসএফ এর একজন অফিসার মেজর রবি এসএসএফ আর পিজিআর এর অফিসারদের উৎসাহ দিচ্ছেন
একজন মিস্টার নবীর কাছে টাকা বিনিয়োগ করতে, যিনি শেয়ার বাজারে লাভজনক মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। পরে আমার পুরনো ইউনিটের একজন অফিসার আমাকে জানান, যারা এই বিনিয়োগ করেছিলেন তারা মুনাফা বা লভ্যাংশ দূরের কথা, আসল টাকাও ফেরত পাচ্ছেন না, কারণ শেয়ার বাজারে ধস নেমেছে। তিনি আরো বলেন, নিরাপত্তা উপদেষ্টা তাকে ডিজিএফআই আর র্যাব ব্যবহার করে এই টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছেন। অল্প কিছুদিন পর মিস্টার নবীর সন্দেহজনক মৃত্যু সারা দেশের সংবাদপত্রে শিরোনাম হয়। 5 আগস্টের পর চাকরিচ্যুত এবং গ্রেপ্তার মেজর জেনারেল জিয়াউল হাসান আইকিবিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে উঠে এসেছে কিস্তির 5ম পর্বে। এই পর্বে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাব ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। পোস্টে তিনি লেখেন, একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কার্যত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমার নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? জগলুর জানালেন, তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। পরবর্তীতে মেজর জেনারেল এই কর্নেল জিয়াউল আহসানকে চাকরিরত অবস্থায় অবাঞ্ছিত করেছিলেন আইকেবি। এভাবে তাকে নিয়মের মধ্যে আনা সম্ভব হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। ইকবাল করিম ভূঁইয়া লেখেন, এক পর্যায়ে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক আর তার কোর্সমেট কর্নেল মাহবুবের ঘনিষ্ঠতার সুবাদে কর্নেল জিয়া আমার নির্দেশকে চ্যালেঞ্জ করা শুরু করেন। আমার আর কোনো উপায় ছিল না। আমি তাকে রেল লাইনের পশ্চিম পাশের ক্যান্টনমেন্টে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করি। তবে পূর্ব পাশের আবাসনটিতে থাকতে তাকে ছাড় দিয়েছিলাম। তিনি আরও লেখেন, কর্নেল জিয়া পরিস্থিতির গুরুত্ব তখনই পুরোপুরি বুঝলেন যখন মিলিটারি পুলিশ তাকে ও তার স্ত্রীকে সেনানিবাসের ভেতরে সিএমএইচে যাওয়ার পথে চেকপোস্টে আটকে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই এমএসপিএম আমাকে ফোন করে জানতে চাইলেন একজন চাকরিরত অফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কিনা। না, এটা বিশেষ কোনো পদক্ষেপ। আমি বললাম, এটা ব্যতিক্রমী ব্যবস্থা। সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যায় র্যাবে প্রেষণে থাকা অফিসারদের সম্পৃক্ততা আইকেবিকে বেশি পীড়া দিত বলে পোস্টের দ্বিতীয় কিস্তিতে উঠে এসেছে। এক পর্যায়ে ক্রসফায়ার বন্ধে র্যাবে নতুন করে অফিসার পোস্টিং না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি করেছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি লিখেছেন, আজকে আমরা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে র্যাব সম্পর্কে জরুরি সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। আমি সেনাপ্রধানকে অনুরোধ করব যেন তিনি এই প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেন। থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন? কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, কারা তাকে নিয়ে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল, সঞ্চালনা করেছিল। বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো? কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেওয়া হলো না? কি তার সামনে, অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সামনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে? আসুন ছোট ছোট করে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা মিলাই। প্রথম কথা হচ্ছে, শনিবার দুপুর 1টায়, একেবারে নির্দিষ্ট হয়ে বলছি, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন, কন্ডাক্ট করলেন মিটিংটি, তিনি কে? সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কেন কন্ডাক্ট করবেন? এটা তো জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। এবং দুপুর 1টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে পৌনে একটার দিকে বা 12:30টার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে যে আপনারা আসছেন না কেন? তারা বললেন যে আমরা তো আসবো, দুপুর 1টায় মিটিং শুরু, রাউন্ড টেবিল। তাড়াহুড়া করা হলো যে না, এখনই চলে আসুন। তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব, বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো। মাহমুদুর রহমান মান্না, বর্ষিয়ান রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের সভাপতি, তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো 2 মিনিট আপনার জন্য নির্ধারিত সময়। কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে। আর রুইন হোসেন প্রিন্সের মতো মানুষজনদেরকে
যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদবি হোল্ড করেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না। এরকম আরো অনেকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কেন? অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন। তারা তো দুপুর 1:30টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল, তারপরেও তারা তড়িঘড়ি করে গেছেন ফোন পাওয়ার পরে। তারপরেও মানলাম যে মিটিংয়ে দেরি করে গেছেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কিন্তু যারা আরো পরে গেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, তারা তো আরো পরে গেছেন, গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আয়েশি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদরা অপমান বোধ করেছেন। অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে, যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেওয়া হলো না, এটা তো অপমান করা হয়েছে। তিনি সরি বলেছেন, এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন কন্ডাক্ট আমরা করছিলাম না, সরকারের আইন উপদেষ্টা করছিলেন, তারপরও আমরা ক্ষমা প্রার্থী। তারা ক্ষমা চেয়েছেন, সেসব রেকর্ড আমার কাছে আছে। এবং যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি, অপমান করা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। বিশেষ করে রহিন হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি, তিনি এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতিসংঘ যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন, কি লেখা ছিল সেটিতে? আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরি। লেখা ছিল, গোয়েন লুইস বলছেন জাতিসংঘের পক্ষ থেকে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর এস্টেমড প্রেজেন্স ইন রাউন্ড টেবিল দ্যাট দ্য ইউএন সেক্রেটারি জেনারেল উইশেস টু হ্যাভ রিগার্ডিং দ্য কনসেনসাস প্রসেস অন রিফর্মস। মানে সংস্কার বিষয়ে তিনি কথা বলবেন, স্পেসিফিক এখানে উল্লেখ করা হচ্ছে। কে অধিকার দিয়েছে তাকে সংস্কার বিষয়ে কথা বলার, বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার? আচ্ছা, পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হলো সেটি সম্বন্ধে একটু বলতে চাই। তার আগে আরেকটি জিনিস মনে করে দিতে চাই। এই যে তড়িঘড়ি করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো, কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন? কারণটি হচ্ছে তড়িঘড়ি করে ওর মধ্যে আরো একটি শিডিউল ঢুকানো হয়েছে। ছাত্র সমন্বয়কদের বা ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন, এবং তাই হয়েছে। রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পরে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, এবং সব জায়গাতে সংস্কারকে গুরুত্ব সহকারে তুলে ধরার একটি ব্যবস্থা। এবং সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল জাতিসংঘ সংস্কারকে খুব গুরুত্ব দিচ্ছে, এটি করতে হবে। এবং সে ধরনের বক্তব্য ছাত্রদের পক্ষ থেকে এসেছে যে আগে সংস্কার, গণপরিষদ নির্বাচন, বিচার, তারপর নির্বাচন। মানুষ এখন এত বোকা নেই। এবং তারপরে যে কনফারেন্সের কথা বলছিলাম, প্রেস কনফারেন্সের কথা, আমাদের পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে কি করা হলো? যারা পররাষ্ট্র বিট করেন, সাংবাদিকতা যারা ফরেন বিট করেন, তাদেরকে থাকতে দেওয়া হলো না। সবাইকে, হাতে গোনা কয়েকজনকে সেই সংবাদ সম্মেলনে থাকার অনুমতি দেওয়া হলো। আরো অদ্ভুত বিষয়, যারা উপস্থিত থাকলেন তো থাকলেনই, তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করবে কারা? আগে থেকে পূর্ব নির্ধারিত 4 জনের নাম ঘোষণা করা হলো যে এই 4 জন প্রশ্ন করবেন। সেই 4 জনের মধ্যে কারা? একজন হচ্ছেন এএফপির প্রতিনিধি, যেই এএফপিতে কাজ করে এসেছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিউল আলম, যাও তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন, তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস, দ্য নিউজ, দ্য ডেইলি স্টার। এই 4টি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত, এটা তো স্পষ্ট, কিসের পরে কি বলা যাবে না, কোন টাইপের প্রশ্ন করতে হবে, আগে থেকে সব বলা। এই যে নাটক, সিরিজ নাটক একের পর এক, এগুলো আমাদেরকে মঞ্চস্থ করতে হচ্ছে। এবং এটা তো স্পষ্ট, খুব ভালোভাবেই স্পষ্ট যে জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন। এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে, সেই প্রেস কনফারেন্সকেও অনেককে এই নামেই অভিহিত করছেন যে স্টেজড প্রেস কনফারেন্স। আর তো কিছু বলার থাকে না। এবং একের পর এক এ ধরনের নাটক করে যাবে সরকারের রাজনৈতিক দল, কিংস পার্টি, আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এটা হয়, দেখা যাক কতক্ষণ পারে নাটক মঞ্চস্থ করে যেতে, আমরা দেখতে থাকি। জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা, হাসাহাসি, ট্রোল সবই হচ্ছে। কারণ আছে, কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেশতেও যেতে চান না, বেহেশতেও যেতে চান না, হ্যাঁ বলেছেন। এবং সেটা তিনি বলতে পারেন, কারণ তিনি একজন ভেটারান মুক্তিযোদ্ধা। জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস, এবং সেখান থেকে এখনও তাদের বেরিয়ে না আসার চেষ্টা, এবং এখনও ক্রমাগত যে ডিনায়াল আছে, সেই পরিপ্রেক্ষিতে জনাব কাদের সিদ্দিকী এভাবে বলতেই পারেন। কিন্তু তিনি এখন ঘুরে বেড়ান জামাতের ইফতার পার্টিতে। কারণটা কি? যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে জামায়াত তার মুক্তিযুদ্ধের সময়কার যে
অন্ধকার ইতিহাস আছে, অন্ধকার ইতিহাস আছে। মানে সবচেয়ে কম যেটা তারা স্বীকার করে সেটাও ভয়ঙ্কর। আমি এটা নিয়ে একাধিকবার কথা বলেছি। মানে তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না, তারা যেটা বলেন সেটা তর্কের খাতিরে যদি ধরেও নেই, তারপরও তারা ওই সময় নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যে বর্বরতা চালিয়েছিল, বর্বরতার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছে, সেটাকে তারা সমর্থন করেছেন। এটা ইটসেলফ বিভৎস অপরাধ। যাই হোক, তাদের ওই যে একটা নেগেটিভ বা অন্ধকার সময় আছে, আমি ধারণা করি বা ধারণা করা যায় জনাব কাদের সিদ্দিকীকে নিয়ে তারা সেটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধাকে সেখানে নিয়ে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এই কাদের সিদ্দিকীর মতো মানুষকে নিয়ে জামায়াত আসলে তার নিজের বাজে সুবিধাবাদ দেখাচ্ছে। আমি জানি অনেকেই বলবেন, আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা অনেকে হাজির হন, গালিগালাজ করেন। মানে যে দলটার সাথে নামের সাথে ইসলামই আছে সেই দলের সমর্থকরা অকথ্য গালিগালাজ করেন, এটা খুবই সারপ্রাইজিং। অবশ্য আমি গালি দেওয়ার অধিকারে বিশ্বাসী, সেজন্য আমি কমেন্ট বক্স বন্ধ রাখি না, ফিল্টার করি না, গালি দিতেই পারেন। কিন্তু যে কথাটা বলছি, যে দলটার সাথে ইসলাম শব্দটা আছে, সেই দলটার স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রেই অনেক দলের চাইতে আলাদা হবে। আর সুতরাং সে তার চরিত্রের জায়গা থেকে সরে কাদের সিদ্দিকীকে নিয়ে আসার মধ্যে বড় প্রশ্ন আছে। নট অনলি এই কারণে যে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা, কাদের সিদ্দিকী শেখ হাসিনার কোলাবরেটরে পরিণত হয়েছিলেন শেষ সময়ে এসে। 18 সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা বিরোধী যে জোট হয়েছিল জাতীয় ঐক্য ফ্রন্ট, তার অংশ ছিলেন। পরবর্তীতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ভিড়ে যেতে। শেখ হাসিনা তাকে হয়তো শেষ পর্যন্ত ভিড়তে দেননি। তিনি তার তাকে বোন ডেকেছেন, আবারও বোন বলেছেন তার জন্য জীবন উৎসর্গ করতে পারেন তিনি। হ্যাঁ, উনি বলেছেন। ইনফ্যাক্ট আমি তার এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি যুক্ত করে দেবো শেষে। কিন্তু আমি এটুকু বলতে চাই, কাদের সিদ্দিকীর মতো তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বলছি না, আসলে ধান্দাবাজের বেশি কিছু না, যখন যেখানে ধান্দা সেখানেই তিনি গিয়ে হাজির হন। উনি হয়তো এখন ভেবেছেন বিএনপিতে আবার গিয়ে হাজির হওয়া যাবে না, কারণ 18 সালের পর তিনি যা করেছেন হয়তো তার জায়গা হবে না। তাই জামায়াতের যেহেতু একটা জায়গায় দুর্বলতার প্রশ্ন আছে, সেখানেই তিনি গেছেন। এর আগে ইনফ্যাক্ট জামায়াতের ওন করা, মানে এটা ঠিক ফর্মালি বলছি না, ইনফর্মালি জামায়াতের পত্রিকা নয়া দিগন্ততে তিনি রেগুলারলি লিখেছেন। এখন ভেবেছেন যে এখানে যেহেতু জামায়াতের এই ব্যাপারে একটা দুর্বলতা আছে, যে জায়গাটাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে গিয়ে সেই জায়গাটায় তাদের সাহায্য করতে পারেন, জামায়াতের কাছ থেকে তিনি সেই এন্ডোর্সমেন্ট পাবেন এবং মেইন স্ট্রিম রাজনীতিতে আবার চলে আসার একটা মৌকা তার হবে। তিনি সেটা করছেন এবং জামায়াতের দায় হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটাকে তারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদের একটা অতীতকে কিছুটা হালকা করার জন্য। জামায়াত ভুল পথে আছে আসলে, এভাবে তার অতীত হালকা হবে না, বরং কাদের সিদ্দিকীর মতো সুযোগ সন্ধানী ধান্দাবাজদেরকে নিয়ে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আমি শেখ হাসিনা পতনের কিছুদিন পরেই কাদের সিদ্দিকীর তখনকার ধান্দাবাজি নিয়ে, তখন আবার তিনি নতুন করে যা বলছেন শেখ হাসিনাকে গালিগালাজ করছেন, সেগুলো নিয়ে তার অতীত সহ যোগ করে একটা ভিডিও করেছিলাম, সেটা একটু যোগ করছে এখানে। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির, এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে, ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না। ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম, আমরাও রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল। কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে। এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একদম ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক। আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে, কত বড় মুক্তিযোদ্ধা উনি, একা একটা বাহিনী তৈরি করেছেন, লিড দিয়েছেন, দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। এই বীরত্বের কোনো তুলনা হয় না। আমাদের ইতিহাস যখন লেখা থাকবে, কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে, সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে। কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন, এটা খুব বাজে। মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না। একজন বয়স্ক মানুষ, একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি, করতে চাই, আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার। যারা কাদের সিদ্দিকী গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে। এটা কিন্তু উনি বলছেন, আমি পুরো কন্টেন্টটা পড়ি। সমাজটাকে বদলাতে হবে, অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এটা এসেছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা, বাকি
বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন, নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না। কেন বলছি? 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রথম আলো হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন, উনি ভিড়বেন, এরকম একটা খবর এসছে। এরপর 23 সালে আবার দেখা করেছেন, এবার সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি, বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি। ওনার বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকী। 23 সালে সে ঘোষণা করছেন। 22 সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান। তাকে ভেড়ানো হয়নি, উনি আওয়ামী লীগে নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি। আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক রিডান্ডেন্ট হয়ে গেছে, মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি। এরপর একই সালে মানে 23 সালে অগাস্টের 30 তিনি বলছেন প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেবো না। এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে। 23 সালে বলছেন কাদের সিদ্দিকী। সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রেট, যিনি চুরি সব 90 ভাগ করেছেন, বাকি 2-4 জন বাকিটা করেছে বাধ্য হয়ে। এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা। তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন? শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন? খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি, তাই না? এটা কি বিভৎস প্রতারণা খুব সফট শব্দ। বাটপারি, ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা। ইভেন তিনি, আমি একটা রিপোর্টের ভেতরে আছে, উনি ঐক্যফ্রন্টে 18 সালে নির্বাচন, ওটাকে আটালি ভুল বলে মনে করেন। ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন। ওই সময় ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি 18 সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে। কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে, ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিল মেরে আওয়ামী লীগ নামের দলটার মৃত্যু ঘটে গেছে। তো খুব সিগনিফিক্যান্ট ছিল, কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না। ঐক্যফ্রন্টে থাকা আর কি, নির্বাচনে যাওয়ার কথা না, ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে, কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আওয়ামী লীগের কাছে। তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটার বিকল্প এরপর দেখা করা, পরিবার নিয়ে যাওয়া, শেখ হাসিনার জন্য জীবন দেয়া, প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন 10 বছর করতেন এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয়। উনি চেষ্টা করেছেন, এটা আমরা ইনফর্মালি জানি, অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল, এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না, সেই সরকারের নজর কাড়ার জন্য। ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই। এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেও এই সরকারে আছেন, এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায়। আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, এই দেশে এগুলো হয়। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে, উনি ওনার শেখ হাসিনা ওনার বোন বলেন, ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন দিয়ে, এদেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই। কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি, এবং এইরকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের। তারা আই হেট পলিটিক্স বলে, এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল। রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে, গিয়ে ধান্দাবাজি করতে হবে। এটা তো সত্যি, এটা শুধুমাত্র কাদের সিদ্দিকীর কথা বলছি না, আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে। রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ, এবং এটাও সত্য এই দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না, রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায়। এগুলো ভুল না। আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা। আমি কাদের সিদ্দিকীর রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই। এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন, কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে, বরং আমরা তার বিচার চাইতে পারি। হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা 10 বছর আরো ক্ষমতায়, উনি 23 সালে বসে যাচ্ছেন কেন? শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে, তো উনিও তো কোলাবোরেটর, ফ্যাসিস্ট এবং মাফিয়ার, ইজন্ট ইট? উনি তার জন্য জীবন দিতে চান। উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, আরো বড় কোলাবোরেটর, তার বিচার হওয়া উচিত। কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতরাং করে ফেলার চেষ্টা করছেন। বিভৎস নোংরামি, রাজনীতির নামে নোংরামি
আগামী বাংলাদেশে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।